স্বাগতম। প্রথমেই আপনাদের রথযাত্রার শুভেচ্ছা বার্তা জানাই। আমার অত্যন্ত প্রিয় উৎসবগুলোর মধ্যে রথযাত্রা একটি। আজকেই প্রবল বয়সেও একই রকম অনুভূতি কিন্তু রথের দিন আমার থাকে, এবং এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আমাদের হিন্দু ধর্মের ক্ষেত্রেও হোক, যে অনেকেই বলেন যে জগন্নাথ দেবের উৎসব সেটা তো উড়িষ্যার উৎসব। নিশ্চয়ই তাই, কিন্তু কোনোভাবে বাংলাকে বাদ দিয়ে নয়, কারণ বাংলার মূল উৎসবগুলোর মধ্যে কিন্তু অবশ্যই রথযাত্রা পড়ে, এবং রথযাত্রাকে নানানভাবে বাঙালিরা কিন্তু এনজয় করে, যেটা উড়িষ্যাবাসীরা করেন না। তারা রথ টানে বা তাদের পুরী তখন গমগম করে, সারা ভারতের লোক সেখানে উপস্থিত হয়। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় রথের মেলা বসে, সেগুলো দেখার মতন, কারণ সেই মেলা ব্যাপারটা তো এখন উঠে গেছে। সেগুলো আমরা ছেলেবেলায় দেখতাম, ওই পৌষ মেলা, সেগুলো স্থানে স্থানে হতো, কিন্তু যেটা হতোই মানে এলাকার পর এলাকাতে, সেই মেলাগুলো উঠে গেছে। তো এখন যে মেলাটি রথের মেলা, সেটাতে পাওয়া যায় অনেক কিছু, নানান রকম খেলনাপাতি থেকে শুরু করে ছোটদের খাবারের জিনিসপত্র, জিলিপি, পাঁপড়, এবং তার সঙ্গে বিশেষ করে যেটা পাওয়া যায় গাছগাছরা। মানে এখন জমি কমে গেছে, ফ্ল্যাট উঠে গেছে শহরগুলোতে, কিন্তু গ্রামে তো এখনও মানুষ বাগান করে, বা অনেকের বাড়িতে এখনও বাগান করার শখ থাকে। তাদের একেবারে উপযুক্ত জায়গা কিন্তু এই রথের মেলা। চমৎকার ব্যাপার। সুতরাং আজকের দিনটি আমার কাছে আর মানে অলরেডি গোয়িং টু স্টার্ট, আর বোধহয় আধা ঘন্টার মধ্যে রথের মেলা শুরু হয়ে যাবে। তার আগে উপস্থিত হয়েছি শ্রীময়ীর সঙ্গে। শ্রীময়ী, ওয়েলকাম। এবং একই সাথে বলবো একটি কথা, নমস্কার, যে শ্রীময়ীর কাছ থেকে তো রথের একটা প্রারম্ভিক কথা শুনবই, প্লাস উনি কতগুলো টিপস দিয়েছিলেন, কতগুলো নাম্বারিং দিয়েছিলেন, সেটা রিপিটেশনের পর আমরা চলে যাব 12ই অগাস্ট সূর্যগ্রহণ। এবং সেদিনকেও কিন্তু এই গত সোমবার দিন যেমন অমাবস্যা ছিল, পরের অমাবস্যাটা 12ই অগাস্ট পড়েছে। সেই 12ই অগাস্টের সূর্যগ্রহণের বিশেষ কিছু পাওয়া যাবে কিনা, বা খারাপটা কি হবে, সেটা তো দ্বিতীয় ভাগে রাখবো। তার আগে টিপসটা নিয়ে নেব রথযাত্রার। শ্রীময়ী। হ্যাঁ, রথযাত্রার দিন আপনারা যেটা মানে রথ হচ্ছে বৃদ্ধি, সমৃদ্ধি এবং শ্রীবৃদ্ধি এর প্রতীক। তো যারা বাড়িতে, অনেকের বাড়িতে তারা রথ পালন করেন, রথের উৎসব পালন করেন। অনেকে সকালবেলা সত্যনারায়ণ দেন, এবং কারণ একটা আমাদের বিশ্বাস আছে যে মা লক্ষ্মী তো বিবাহিতা, তার স্বামীকে যদি আমরা আগে নৈবেদ্যটা দিয়ে থাকি, ভোগটা আগে, তার প্রসাদটা তার উদ্দেশ্যে যদি নিবেদন করা হয়, মা লক্ষ্মী এমনিই আপনার ঘরে মানে সে বলে না, চঞ্চলা মা লক্ষ্মী অচলা হয়ে থাকেন। তো সুতরাং মা লক্ষ্মীকে তুষ্ট করার সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে তার প্রিয় নারায়ণকে যথাযোগ্য সম্মান করা এবং তার প্রতি ভক্তি রাখা। তো সুতরাং সেক্ষেত্রে অনেকে দিয়ে থাকেন, প্রসাদ ভোগ নিবেদন করেন। এবং যারা দেন না, এবার রথ সাজান, তারাও কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের সামনে কিন্তু তারা কিন্তু প্রসাদ দেন। এবং ছোট ছোট বাচ্চারাও যারা পাড়াতে ছোট ছোট রথ নিয়ে বেরোয়, তারাও কিন্তু চাঁদা তুলে কিন্তু একটা প্রসাদের ব্যবস্থা করে, রথ তো তারা সাজিয়ে নিয়ে করে। রথের যে চাকা এবং রথের দড়ি, এর কিন্তু বিশাল রশি, সেটা কি রবীন্দ্রনাথের তো কাব্য থেকে আমরা রথের রশি পড়েছি, হ্যাঁ, সেটার কি একটা বিশেষ বৈশিষ্ট্য? বিশেষ বৈশিষ্ট্য। রথের দড়িতে প্রণাম করে, রথযাত্রার প্রারম্ভে প্রণাম করে আপনি কোনো মনস্কামনা যদি জানান, আমি বহু ক্ষেত্রে দেখেছি সেই মনস্কামনা কিন্তু পূরণ হয়েছে। এটা কিন্তু শ্রীময়ীর কৃতিত্ব না, এটা প্রভু জগন্নাথের দেওয়া আপনাদের উদ্দেশ্যে ব্লেসিং, পূরণ হয়েছে। এবং রথের চাকা বলে যে রথের চাকা যেখানটা দিয়ে চলে যায়, সেই যে চাকার যে ভারে যে মাটিটা কর্ষণ হয়, কর্ষিত হয়, সে তার ওপর দিয়ে চলে গেল এবং খানিকটা মাটি নিচু হয়ে গেল, সেই মাটি বা সেই ধুলো তুলে এনেও কিন্তু বিশেষ বিশেষ কিছু বাস্তুর ক্রিয়া করা, সবটা এখানে বলা সম্ভব না। তো সুতরাং সেই জায়গাটা আপনারা যারা যারা পারবেন, রথ যেখান দিয়ে চলে যাবে, তো এবং সেক্ষেত্রে শুধু এটা আপনার বাড়ির রথ না, মানে বাড়ির রথ আপনি একটু রাস্তায় হাঁটিয়ে নিয়ে আসলেন, চলে গেল না। বড় রথ পূজিত করে, মানে অনেক জায়গাতে হরিসভাতে যেগুলো রয়েছে সেখান থেকে রথ চালনা করা হয়, বা কোনো মন্দির থেকে চালনা করা হয়, এই রকম রথ।
তাছাড়া বড় কিছু রথও রয়েছে কলকাতায়, যেমন ধরুন শোভাবাজার রাজবাড়ির রথ, আমাদের মাহেশের রথ ছাড়া শ্রীরাম উত্তরপাড়া থেকে রথ বেরোয়। বড়বাজারেও কিন্তু একটা রথ বেরোয়। বড়বাজারে মানে হাওড়া স্টেশনের দিকে এনএস রোড টোড যেখানে আছে সেখানেও কিন্তু জগন্নাথ দেবের একটা মন্দির রয়েছে, রাইট। ফরশোর রোডের কাছে ওই না, সেটা তো হাওড়াতে হয়ে গেল। হাওড়ায় বলছি না, আমি বলছি কলকাতার উপর হাওড়ার দিকে যেতে এনএস রোড, ওটার উপর একটা জগন্নাথ দেবের মন্দির রয়েছে। আচ্ছা আচ্ছা। তো এই রকম মানে যেটা হচ্ছে ধরুন মানে সেই রথ প্রতিষ্ঠিত এবং সারা বছর ধরে পূজিত হওয়া রথ, এই রকম রথের কথা বলছি। সেই রথ যদি আপনার বাড়ির সামনে দিয়ে যায় বা যে রাস্তা দিয়ে যায়, অন্তত একবার চেষ্টা করবেন যে রথের দড়িটা টানবার, এবং সেই মুহূর্তে আপনার মনস্কামনা জানানো সম্ভব হলে ঠিক আছে, না হলে বাড়িতে এসেও জানাবেন, সেক্ষেত্রেও পূরণ হয় বলে আমি শুনেছি। প্রচুর মানুষের অভিজ্ঞতা, মানে আমার তো 21 বছর হবে এই গণেশ চতুর্থীতে। হ্যাঁ, তো বুঝতেই পারছেন কত লোকের অভিজ্ঞতার কথা শুনেছি। তো সুতরাং, এবং রথের চাকা যেখান দিয়ে যায় বলা হয় সেই ভূমি পবিত্র হয়ে যায়। তার যদি কোনো দোষও থাকে সেখান দিয়ে কিন্তু জগন্নাথের রথ চলে গেলে সেই ভূমিটাকে মনে করা হয় পবিত্র হয়ে যায়। তো সেখানকার মাটি এবং সেখানকার ওই আর কি যেটুকু ধুলো একটু তুলে রাখবেন, বহু কাজ দেবে এটা। তো এইটা হচ্ছে রথের ব্যাপার। এরপর চলে আসি আমাবস্যায়। আচ্ছা, নাম্বারটি আমি আগের প্রোগ্রামেও দেখিয়েছিলাম, আজকে যদি একটু ক্যামেরাটা ক্লোজ করা যায় এখানে, তো সেক্ষেত্রেও আমরা এটা দেখতে পাবো। হ্যাঁ, নাম্বারটি এবার ক্লিয়ার হয়ে গেছে, আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন। এই নাম্বারটি না, তিনটে নাম্বার রয়েছে, মানে এটা একটা ক্রমিক সংখ্যা, মানে 520, 741 এবং 808। এই নাম্বারটি মানে এই নাম্বারগুলি এই যেভাবে লেখা আছে সেইভাবে আমি আবার আমার হাতটা দেখাচ্ছি। আপনার বাঁ হাতের এই যে অংশটা বলা হয় ভেনাস মাউন্ট, এই ভেনাস মাউন্টে কিন্তু সবুজ কালি দিয়ে আজকের দিনেও লিখবেন এবং এটাকে টানা লিখবেন। এভরিডে আপনারা এই নাম্বারগুলোকে লিখবেন এবং নাম্বারটা লেখা শেষে একটি গোল করে দেবেন। এই গোল চিহ্নটা এখানে দেওয়া নেই, একটি গোল করে দেবেন। তাহলে হলো কি, আপনার যে ফলাফল, এটা এই নাম্বারগুলো খুব ভাইব্রেটিং নাম্বার অ্যান্ড ইটস এ মানি জেনারেটিং নাম্বারস। তো সুতরাং মানি কানেকশন কিন্তু হয়, মানি অ্যাট্রাকশন হয় এই নাম্বারগুলিতে। এবং হাতের যখন আপনারা করবেন, সবুজ কালিটা প্রেফারেবল, আর একটা সার্কেলের মধ্যে নাম্বারটা রাখবেন এবং এভরি ডে লিখবেন। স্নানের আগে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে লিখলে স্নানের সময় সেটা সাবান শ্যাম্পু দিয়ে ধুয়ে যাবে, আবার লিখবেন। দিনে অ্যাটলিস্ট 3 বার করে লিখবেন। কিছুদিন লিখুন, মাস 3 লিখুন, দেখবেন ধীরে 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 কিন্তু মানি কানেকশন তৈরি হচ্ছে আপনার পাশাপাশি। তো এইটা রথের দিনেও আপনারা শুরু করতে পারেন, অত্যন্ত হ্যাঁ, আজকে থেকেই আপনারা শুরু করে দিন, অত্যন্ত শুভ তিথি। এবং বলা হয় এই দিন যে কাজ শুরু করা হয় সেটি কিন্তু সাফল্যমণ্ডিত হয়। আগে মেয়েদের প্রথা ছিল রথের দিন চুল কাটতো, তারা বিশ্বাস করতেন চুলটা তত্তর করে বাড়তো। তো আজকে এটা আমি জানতাম না। আরে আমি মহিলা, আমার তো কতগুলো জানা আছে। রথের দিন চুল কাটতে হয়, কাটলে ভালো, চুলের গ্রোথ ভালো হয়, চুল লম্বা হয়। হ্যাঁ, তো আমাদের মা ঠাকুমাদের পন্থা এগুলো, তো সুতরাং তারা এগুলো করাতেন। তো এটা একটা সাধারণ লৌকিক জিনিস বললাম, যারা মনে করছেন তারা করে দেখবেন। এবং এই নাম্বারটি কিন্তু ইটস এ মানে প্রুভড নাম্বার, প্রচুর মানুষকে দেয়া হয়েছে। তারা সেক্ষেত্রে আজ যে অবস্থায় তারা এসছিলেন, আজকে সেইখান থেকে তারা অনেকটা বেটার আছেন। তো একদিনেই তো আর সেই হবে না, আলাদিনের আশ্চর্য প্রদীপ, স্টেপ বাই স্টেপ আপনাকে উঠতে হবে। বাট ইটস আ মানি জেনারেটিং নাম্বার। কারোর বিশ্বাস যদি নাও থাকে তাও বলবো তিনি লিখুন, তারপর বুঝতে পারবেন। এবার চলে আসবো আমরা যে ব্যাপারটাতে, এই বিষয়ে ফার্দার আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে, আজকেই রথ, আজ নতুন করে জিজ্ঞেস করার কিছু নেই, মানে ওই নাম্বারটার কথা বলছি, যে নাম্বারটা আপনারা বারবার করে দেখছেন, সেই নাম্বারিংয়ের ব্যাপারেও যদি ফার্দার আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই বলবো যে আপনারা সরাসরি ওনার সঙ্গে ফোনে কথাবার্তা বলে নিতে পারেন। এবং আপনার প্রবলেম যেটা অনলাইনে, আচ্ছা আরেকটা কথা আপনাকে বলবো যে আমি গত সোমবার দিন বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার চেম্বারের ক্ষেত্রে আগে যেটা আপনি কলকাতার গড়িয়াহাটে 4টে রোববার আমি বসতাম, কিন্তু এখন বিশেষ কিছু কারণবশত আমি 4 দিনই গড়িয়াহাটে উপস্থিত থাকতে পারছি না।
তো দুদিন আমার নিজস্ব চেম্বার, মানে মাসের 2টি রবিবার আমি গড়িয়াহাটে বসছি এবং মাসের অপর 2টি রবিবার আমার যে নিজস্ব চেম্বার রয়েছে রিচরাতে আমি সেখানে বসছি। তো এই 4টে রবিবারের মধ্যে এবার আমার নাম অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন, ফোনে তারা থাকেন। তো কোন কোন রবিবার আমাকে কোথায় পাওয়া যাচ্ছে, অর্থাৎ কবে কবে গড়িয়াহাটে পাওয়া যাচ্ছে আর কবে কবে রিচরাতে পাওয়া যাচ্ছে, এইটা আপনারা তাদের থেকেই ইনফরমেশনটা একদম সঠিকভাবে পেয়ে যাবেন। আচ্ছা, এবং চলে আসি timing টা- আমরা তাহলে ওই 12ই আগস্ট সূর্যগ্রহণ। হ্যাঁ, 12ই আগস্ট সূর্যগ্রহণ হচ্ছে এবং একটি দুর্লভ যোগ তৈরি হচ্ছে। দুর্লভ যোগ কেন না, কর্কট রাশিতে অলরেডি বৃহস্পতি রয়েছেন এবং চন্দ্র রয়েছেন, এর সঙ্গে কিন্তু আপনার সূর্য ওখানেই গ্রহণটা হচ্ছে এবং গুরু আদিত্য সূর্যটাও চলে আসছেন ওখানে, গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে, অর্থাৎ বৃহস্পতি সেখানে রয়েছেন। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী যোগ অলরেডি এক্সিস্ট করছিল, তার সঙ্গে হচ্ছে গুরু আদিত্য যোগ, অর্থাৎ বৃহস্পতি এবং সূর্যের কম্বিনেশন। এবং এই গ্রহণটা ইউরোপ, কানাডা, আমেরিকা দেখা যাচ্ছে, ভারতবর্ষে দৃশ্যমান নয়, কিন্তু কসমিক এনার্জি সেটা তো প্রভাব পড়বেই। তো সুতরাং এই যে জায়গাটা রয়েছে, এই সময়টা প্রসন্দা, এই শুভ, অত্যন্ত শুভ একটি যোগ। এবং এই যোগটাতে মানে ধরুন পড়াশোনা, গুরু আদিত্য যোগে কি হয় না, আপনার পড়াশুনোটা আপনি চালিয়ে যাচ্ছিলেন, সেক্ষেত্রে হয়তো দেখা গেল যে এক্সামিনারের থেকে নাম্বারটা আপনি একটুখানি বেশি পেলেন, বা আপনার রিসার্চ পেপার আপনি দীর্ঘদিন করছিলেন কিন্তু আপনার মেনাটার আপনাকে ঠিক রেকগনাইজ করছিলেন না, বা সেখান থেকে দেখলেন অদ্ভুতভাবে সে একটা মানে প্রমিসিং কিছু জায়গা আপনার তৈরি হলো। তো গুরু আদিত্য যোগে এইটা হয়। এবং আরেকটা জিনিস, অনেকেই দেখবেন প্রসন্দা, আমাদের মধ্যে এরকম প্রচুর মানুষ আছেন, ধরুন বেসরকারি জায়গাতে চাকরি করেন, হ্যাঁ, কিন্তু তিনি ভালো কাজ করেন, ডেডিকেটেডলি কাজ করেন, কিন্তু দেখা যায় যে তার বসের মুখোমুখি যখনই তিনি হন, বস তার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেন। বা এমনও কিছু মানুষকে আমি দেখেছি তারা তাদের সাবঅর্ডিনেটদের থেকেও অপমানিত হন। তো এই ক্ষেত্রে ঘটেটা কি, মানে অ্যাজ পার হরোস্কোপ যেখানে দেখা যায় তাদের সান অর্থাৎ রবিটা দুর্বল, সেক্ষেত্রে কিন্তু মান সম্মান, অর্থাৎ তিনি কথা বললে লোকে ঠিক গুরুত্ব দেয় না, সামনে বা পেছনে হাসাহাসি করে, তিনি বুঝতে পারছেন যে আমার কথাটা আমার সাবঅর্ডিনেট শুনছে না, বা তাকে এমন কিছু ব্যবহার করে বসলে যেটা তার পক্ষে অপমানজনক। সেক্ষেত্রে সানকে বুস্টিং কিন্তু করা উচিত। এবং এই যে যোগটা রয়েছে গুরু আদিত্য যোগ, যতদিন থাকবে, 1 মাসই থাকবে এই যোগটা, তারপরে কিন্তু সূর্য কিন্তু তার আবার নির্দিষ্ট কক্ষপথে চলে যাবেন, অর্থাৎ কর্কট থেকে তিনি বেরিয়ে সিংহ রাশিতে যাবেন। সিংহ রাশিতে সূর্য আসলে কি হবে, অবশ্যই খুব ভালো কিছু হবে, সেটা আমি আবার নেক্সট কোন মানে ট্রানজিটটা হওয়ার আগেই আপনাদের বলবো। আপাতত যেটা রয়েছে, যেটা দুখানি মেল রয়েছে, অনেকগুলোর থেকে বাছাই করে নেওয়া, এটি একটু আমি সংক্ষেপে পড়ে নিই। হ্যাঁ, সংক্ষেপে আমি পড়ে নিই। আচ্ছা, এটা হচ্ছে যে আচ্ছা, সূর্যগ্রহণ হবে এই অমাবস্যায়, এটা আমি বলতে ভুলে গেছিলাম। যাই হোক, তো সূর্যগ্রহণটাও ওই দিন হচ্ছে, তার ফলাফল আমরা দেখতে পাবো। এবার 1 নম্বর যেটা মেইল রয়েছে সেটা, দিদি আমি মিসেস ভট্টাচার্য রানীগঞ্জ থেকে বলছি, আমার ছেলে জন্য গঙ্গারামপুরের চেম্বারে, সরি রানীগঞ্জ না, রায়গঞ্জ, গঙ্গারামপুরে গেছিলাম। তো যাই হোক, রেমেডি নিয়েছিলাম, আমার ছেলে এখন রেমেডি নিয়ে সিএ পাস করেছে এবং কলকাতায় একটি ভালো এমএনসিতে সে এখন ভালোই জব করছে। আমার একটি মেয়ে রয়েছে, এই মেয়ে আমাকে খবর দিচ্ছে যে আমার ছেলে সেখানে চাকরি করতে গিয়ে একটি রিলেশনশিপে জড়িয়ে রয়েছে এবং মেয়েটি নাকি ছেলের থেকে অন্তত 3-4 বছরের মতো বড়, এবং আমার যে ছেলে কখনো একটা সিগারেট অবধি খেত না, সে কিন্তু ওই মেয়েটির সাথে লেট নাইট পার্টি করছে, খুব ঘনিষ্ঠভাবে তারা মেলামেশা করছে, এবং ছেলে কিন্তু প্রচণ্ডভাবে নেশাসক্ত হয়ে পড়ছে। তো দিদি, এই ছেলেকে কি এইখান থেকে বার করে আনা যায়, অর্থাৎ এই নেশাশক্তি এবং এই যে তার থেকে বয়সে বড় এবং ঠিক সংসারী মেয়ে না এই মেয়ে, সেটা আমরা বুঝতে পারছি কিন্তু ছেলে বুঝতে পারছে না। তো দিদি কি করা যায়, এটার কি অমাবস্যাতে কিছু ক্রিয়া করা যায়? অবশ্যই সেক্ষেত্রে করা যায়। আগে দেখি ছেলের রিলেশনশিপটি কী অবস্থায় আছে, এবং আরও আপনি যেটা বলেছেন সেটা ছাড়াও তার আর কি মানে জায়গা তৈরি হয়েছে, পরিস্থিতি তৈরি হয়েছে। ফার্স্ট অফ অল, মেয়েটি সম্পর্কে আপনি যা যা রিপোর্ট পেয়েছেন সেগুলো সবটাই ঠিক,
এবং আপনি দেখুন এখানে ব্ল্যাক শ্যাডো এবং 7 অফ কাপস, অর্থাৎ এই মেয়েটি শুধুমাত্র, হ্যাঁ ওই ব্যাপারটাকে শুনুন, শুধুমাত্র যে আপনার ছেলের সাথে রিলেশনশিপ রেখেছে এরকমটা নয়, আরও একাধিক তার রিলেশনশিপ রয়েছে এবং মানে মফস্বল থেকে যাওয়া একটি ছেলের মানে ইমোশনালি সে কি বলবো তাকে হ্যাঁ তাকে ইউটিলাইজ করছে, এক্সপ্লয়েট করছে অ্যাকচুয়ালি। তো সুতরাং আপনার ছেলে উপার্জন ভালো করে সেটা একটা বড় ব্যাপার, এই কারণেই কিন্তু সে রিলেশনশিপটা সে রেখেছে। খুব সহজে দিদি এই মেয়ের থেকে কিন্তু ছেলেকে সরাতে পারবে না। প্রথম যেটা করতে হবে রাহুর প্রতিকার করতে হবে, কারণ ছেলের রীতিমতো নেশাশক্তিতে জড়িয়ে পড়েছে, এইটার প্রতিকার করাটা দরকার, তাকে নেশাশক্তিটা ছাড়াতে হবে। এবং আর কিছু ক্রিয়া রয়েছে যেটা যে 12ই আগস্ট সূর্যগ্রহণটা রয়েছে, এই সেলেস্টিয়াল পজিশনটাতে কাজ করলে এই তার থেকে শুধু এখানে শুধু এই মেয়েটিই নয়, তার সাথে তার একটা গ্রুপ রয়েছে, তো এই গ্রুপ থেকে আপনার ছেলেকে কিন্তু বের করে আনা সম্ভব, দ্রুত যোগাযোগ করবেন। এটা ছিল নাম্বার 1। সত্যি প্রসূনদা, নেশাশক্তিটা আজকের দিনে বড্ড মানে একটা মানে কী বলবো গ্রাস করে নিয়েছে যুব সমাজকে, এবং তার মধ্যে মোবাইলের নেশাও আরেকটা নেশা। প্রচুর ছেলেমেয়ের মা এসে কমপ্লেন করেন, দিদি মোবাইল থেকে মুখই সরায় না, মোবাইল নিয়ে নিলেই অবস্থা কাহিল। আচ্ছা, এখানে হচ্ছে যে দ্বিতীয় যে মেইলটি রয়েছে যাদবপুর থেকে মিস্টার অলোক কুমার ঘোষ, এবার বলছেন যে আমার একটি মাত্র মেয়ে, 27 বছর বয়স, 3 বছর আগে সম্বন্ধ করে বিয়ে দিয়েছিলাম, ছেলে MBA MNC-তে চাকরি করে, কিন্তু বিভিন্ন কারণে আমার মেয়ে বিয়ে টেকেনি, তা 2 বছর হলো ডিভোর্স হয়ে গেছে, এবং ডিভোর্সের পর মেয়ে ভয়ঙ্করভাবে ডিপ্রেশনে চলে গেছে। তো যাই হোক দিদি, এই অ্যাকিউট ডিপ্রেশন থেকে মেয়েকে বার করে আনা যায় কি না, এবং আমার মেয়ে উনি জানিয়েছেন ওনার স্ত্রীও মারা গেছে, একা হাতে মেয়েকে বড় করেছেন, মেয়ে যদি এরকম অ্যাকিউট ডিপ্রেশনে থাকে আমি কি চিরকাল বাঁচবো, মানে সত্যি একজন বাবার যেটা আরতি। তো মেয়েকে একটি সৎপাত্রে দিয়ে যেতে চাই। তো দিদি, আমার মেয়ের কি দ্বিতীয়বার বিবাহ সম্ভব? কারণ মেয়ে বিয়ের নাম শুনলেই একদম প্রচণ্ড চটে যাচ্ছে, এবং তার সাথে তার ডিপ্রেশন আছে, নিজের সে কিছু ক্ষতি করারও চেষ্টা করছে। দিদি, এখন আমি কি করব? মেয়ের বিয়ে আর দিতে পারবো কি না বলুন। দাদা, ফার্স্টেই আপনাকে বলছি মেয়ের এই ডিপ্রেশনটা থেকে মেয়েকে আগে মুক্ত করুন, কারণ এই অবস্থায় আপনি যদি তাকে মানে আপনার প্রভাব খাটিয়ে বিয়ে দেনও, সেই বিয়েটাও টেকবার জায়গাতে নেই। ফার্স্টে তার এই ডিপ্রেশনের মানে জন্য যেটা হচ্ছে চন্দ্রের প্রতিকার করাটা খুব দরকার, পাশাপাশি একজন সাইকিয়াট্রিস্টের কনসাল্ট করাটা দরকার। তিনি তার সাথে কথাবার্তা কাউন্সেলিংয়ের মাধ্যমে মেয়ে কিছুটা সুস্থ হলে মেয়ের বিয়ের যোগাযোগ অবশ্যই আছে। মেয়ের আপনার এমন কিছু বয়স হয়নি, 28 বছর তার বয়স আপনি জানিয়েছেন, মোটামুটি 8 মাস পর থেকে তার বিবাহের যোগ আছে। এটা একটা অদ্ভুত কম্বিনেশন দেখতে পাওয়া গেছে। এইবার মেয়ের বিয়েটা হয়তো নিজস্ব পছন্দেই কিন্তু রয়েছে। আপনি জানিয়েছেন আপনার মেয়ে কোথাও ইমোশনালি যুক্ত নয়, কিন্তু দাদা আজকে যুক্ত নয়, কাল কি হবে সেটা তো আপনিও দেখেননি, মেয়েও দেখেনি। তো যাই হোক, 13 কার্ডে ইন্ডিকেশন রয়েছে মেয়ের নিজস্ব পছন্দে এবার দ্বিতীয় বিবাহ যোগ রয়েছে। আমার মনে হয় মেয়ের যে এই চন্দ্রের প্রতিকারটা করে ডিপ্রেশন থেকে তাকে কিছুদিন নর্মাল লাইফটা লিড করতে দিন, এবং সে যেখানে চাকরিটা পেয়েছিল সেখানে তাকে কিছুদিন তাকে মেন্টালি ফ্রি করাটা দরকার। তার জন্য প্রয়োজনে মেয়ের ছবিটা নিয়ে আপনি আমার চেম্বারে পৌঁছবেন, যেক্ষেত্রে তার উপর ক্রিস্টাল থেরাপি করে দ্রুত তার মেন্টাল যে মানে ইমব্যালেন্স একটা হয়ে গেছিলো এবং তার মনে আনন্দের পরিস্থিতি তৈরি করা, এই জিনিসটা কিন্তু হবে, এবং মেয়ে বিয়েতেও রাজি হবে। তো এই জায়গাটা মেয়ে মাদুলি কবচ রত্ন কিছুই পড়ে না, তিনি ছুঁড়ে টুড়ে ফেলে দিয়েছে, জানিয়েছেন। এখন যা তার মেন্টাল কন্ডিশন দাদা, সেটা সে করতেই পারে, কিন্তু ক্রিস্টাল থেরাপিতে আপনি মেয়েকে না জানিয়েও আসতে পারেন। মেয়ের ছবিটা নিয়ে আপনি শ্রীময়ী চক্রবর্তীর চেম্বারে পৌঁছন। আর বাকি মেয়ে যেখানে চাকরি করছে রেগুলার তাকে বিয়ে কর বলে এই যে মানে একটা তার মানসিক চাপ তৈরি হচ্ছে, এর ফলে এইটা থেকে আপনি কিছুদিন বিরত থাকুন, 6 মাস তাকে ফ্রিলি লাইফ লিড করতে দিন, এবং এই ক্রিস্টাল থেরাপি এবং চন্দ্রের প্রতিকারটা করান। ধীরে 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 দেখবেন মেয়ের লাইফে নতুন কেউ কানেক্ট করছে, এবং মোটামুটি যোগাযোগের নাম্বারটা রয়েছে। এর থেকে ডিটেলে আমি এখানে বলতে পারবো না, আমাদের কিছু প্রোটোকলস থাকে, তো সেক্ষেত্রে আপনি একটু যোগাযোগ করে নিলে বেটার হয়।
আচ্ছা, এবারে আবারও আমি হ্যাঁ। চলে যাব 12ই আগস্ট সূর্যগ্রহণের যে ইতিবাচক দিকগুলো বললেন, যে এগুলো ইতিবাচক দিকের মধ্যে যেমন ধরুন এই যে একজনের মানে আমি এটাকে জানিয়েছেন- ক্যাপিটাল যদি করতে হ্যাঁ, ক্যাপিটাল যেটা হচ্ছে ধরুন কারোর ছেলে নেশাশক্তিতে জড়িয়ে পড়েছে, তো সেখান থেকে তাকে ওটা মুক্ত করা সম্ভব। এবং যে যে খারাপ সঙ্গে জড়িয়ে পড়েছে, সেটা যে মহিলার সাথে জড়িয়ে পড়েছেন, অনেক ছেলেপুলে তাকে খারাপ মানে সমবয়সী বা তার থেকে একটু বেশি বয়সী কোনো ছেলেদের সঙ্গেও কিন্তু যুক্ত হয়ে পড়ে এবং সেখান থেকেই কিন্তু তারা নেশা সাপ্লাইটা পায়। তো সুতরাং সেই জায়গাটাও কিন্তু রিকভারি করা সম্ভব, কারণ গ্রহণ মানে আমরা অ্যাস্ট্রোলজিক্যালি যেটা বলি বা মাইথোলজি, যেটা সূর্যকে রাহু গ্রাস করে, এবং এই গ্রহণের সময়ই কিন্তু এই রাহু কেতুর ওপর সব থেকে বেশি প্রভাব কার্যকরী করা যায়। তো সুতরাং সেই জায়গাটা করা যায়। এবং ধরুন এই যে মেয়েটি ডিভোর্স হয়ে গেছে, এটা এবং সে ডিপ্রেশনে রয়েছে, যে ন্যাচারালি সে হয়তো ডিভোর্স করতে চায়নি, তো যাই হোক হতেই পারে, হ্যাঁ হতে পারে সে সংসারটা মন দিয়ে করতে চেয়েছিল, স্বামীকে হয়তো সে ভালোবাসতো, ডিভোর্স হয়ে গেছে, স্বামীকে ভুলতে পারছে না, প্রচুর হয় এরকম। তো এরকম কেসও ধরুন আমি অনেক দেখেছি প্রসূনদা, মানে ডিভোর্স হয়ে গেছে 3 বছর, সে মেয়ে এসে আমাকে বলেছে দিদি আরেকবার যদি বিয়ে করতে হয় ওকেই কি করা যায়, মানে সেই লিজ টেলারের গল্প। তো সুতরাং মানে সে ভুলতে পারেনি, পরিস্থিতিতে ডিভোর্স হয়েছে, তার অন্য কারণ ছিল হয়তো কোনো ব্যাকগ্রাউন্ডে, তো হোয়াট এভার ইট ইজ। কিন্তু তো এই যে জায়গাগুলো মানসিক কষ্ট, এবং সেখানে এই যে ধরুন রাহুর প্রভাব, রাহু তো আমাদের মনটাকেও কন্ট্রোল করে, মনটাকে একটা মানে সেই বলে না প্রলোভিত করে যে ওটা তোর হতে পারে, এবং এই যে যা কানেকশনগুলো তৈরি হয় গ্রহণে এটার খুব ভালো কাজ হয়। মানে বদ সঙ্গ থেকে ছেলে মেয়েকে ছড়িয়ে আপনার হাজব্যান্ডের লাইফে থার্ড পার্সন ঢুকে পড়েছে, বা আপনার ওয়াইফের লাইফে অন্য কেউ উইন্ডো দিয়ে উকি দিচ্ছে, তো এইগুলো থেকেও কিন্তু খুব স্ট্রংলি ক্রিয়া করা যায়। এবং এই যে নেশাশক্তি এবং খারাপ পাল্লায় পড়া প্রসূনদা সব থেকে ভালো কাজ এখানেই হয়। এবং যে সানের যে নেশা শক্তি মানে নেশা, মানে সে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সে তো আর এলেবেলে নেশা করছে না, এলেবেলে নেশা করছে না, কিন্তু যেখানে সে নেশাটা করছে এবং তাকে তো একটা গ্রুপ মিলে করাচ্ছে, তো ওখান থেকে ওই সংসর্গ থেকে তাকে আগে বার করে আনা দরকার। তো সুতরাং এবং ন্যাচারালি যা কার্ডে দেখা গেল মেয়েটি এবং এই তার গ্রুপটির, তার এই ছেলেটির ফাইন্যান্সে এবং ছেলেটির বাড়ির যথেষ্ট অবস্থাপন্ন অবস্থা, তার আমি মনে পড়ে গেছে কোন ছেলেটি, কারণ গঙ্গারামপুরে যখন তারা এসেছিলেন যথেষ্ট প্রতিষ্ঠিত তারা রায়গঞ্জের ব্যবসায়ী, সুতরাং সব খবর তার থেকে নিয়েছে এবং নিয়ে তাকে স্কুইজ করার ব্যবস্থা করছে। এবং দিদি জামাইবাবুর সাথেও ছেলে এখন কথা বলছে না, মানে তাকে চারিপাশ থেকে একটা জায়গায় সরিয়ে এনে মানে করিয়ে নিচ্ছে, যে তারা যাতে ভালো করে ছেলেটিকে গ্রিপে পায়, এবং ব্রেন ওয়াশ করে যাচ্ছে। তো ন্যাচারালি ছেলের মা তো উদ্বিগ্ন হবে। তো এই সমস্ত ক্রিয়াকর্মগুলো করা যায়। আর একটা হচ্ছে ধরুন কারোর ব্যবসায় হয়তো ভালো যাচ্ছিল, হঠাৎ করে ভরাডুবি হয়েছে, আমাদের আগের দিনে ফোন আসলো, একটা ফোন এসেছিল, সে কেন হয়েছে আমি তাকে জানিয়ে দিয়েছি। তো এই রকম কিছু কারণে, সিক্রেট এনিমিজের কারণে, ইভেলাইজের কারণে, বাট সেখানে সে কিছু কাণ্ড কারখানা করে রেখেছে ক্ষতিকর, তো সেই জায়গায় যদি কোনো ব্যবসার হঠাৎ করে ভরা ডুবে, সেটাকেও কিন্তু রিকভারি করা যায়। না, পৃথিবীতে তো এমন কিছু ব্যবসা আছে যে ব্যবসাগুলো সম্বৎসর চলে, যেমন ধরুন আপনি মেডিকেল শপ করেছেন, মেডিকেল শপ না চলার কোনো কারণ নেই, মুদির দোকান যদি আপনার থাকে সারা বছর আজকাল চলবে, শাড়ি গার্মেন্টস এই ব্যবসাগুলো ভালো আজকাল আর শুধু পুজোতে শাড়ি কিনবা বা পুজোতে ড্রেস কিনবা এই না, 12 মাস এই ব্যবসাগুলো চলে। তো সুতরাং 12 মাস বিউটি পার্লারও চলে। তো সুতরাং কোনো সময় আপ হয়, কোনো সময় একটু ডাউন যায়, তো কিন্তু সারা বছর এই সমস্ত বিজনেসগুলো চলতে থাকে। তো সেক্ষেত্রে দেখতে হয় যে রমরম করে যে বিজনেসটা চলতো 12-13 বছরের বিজনেস, একদিন দুদিনের না, সেটা ড্রপ হলো কেন। তো সেখানে যদি দেখা যায় কোনো ইভেলাইজ রয়েছে বা কোনো গ্রহগত রয়েছে, কিংবা তার বাস্তু কেউ খারাপ করে দিয়েছে, বা শুরু থেকেই খারাপ বাস্তুতে, শুরু থেকে যদি খারাপ বাস্তুতে থাকতো প্রসূনদা, তাহলে শুরুতেই সে ফ্লারিশমেন্ট পেত না। ঠিক কথা। তো কোনো কারণে আমাকে প্রচুর মানুষ এসে বলেছেন দিদি দোকান খুলতে গিয়ে দেখি সামনে জবা ফুল, তিল আরো সমস্ত খারাপ জিনিস, সেটা নিয়ে আমরা ফার্দার আলোচনা করব, আমরা আলোচনা করব, তবে আজ জিনিসগুলো ঠিক করা যায়। হ্যাঁ, আজ নয়, আমরা সামনের সোমবার ঠিক বেলা 1:30টার সময় ফিরে এসে বাকি কথা বলবো। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, শুভ রথযাত্রা।